ডিয়ার লার্নার, আজকে আমরা দেখে নেব ডিএলএড পার্ট 2 এর একটা সাবজেক্ট CHS2 বা কগনিশন লার্নিং এন্ড সোশিও কালচারাল কনটেক্সট। এই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন এবং তার আনসারগুলো। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি 2 মার্কসের যে কোয়েশ্চন আসছে 2018 থেকে 2022 পর্যন্ত সেই প্রশ্নগুলো এবং তার সঠিক উত্তরগুলো। তারপর আমরা দেখে নেব 1 মার্কসের কোয়েশ্চন এবং তার আনসার। আর সমস্ত নোট আপনি কিভাবে সেগুলো সংগ্রহ করতে পারেন সেটাও ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। CHS2 বা কগনিশন লার্নিং এন্ড দ্য সোশিও কালচারাল কনটেক্সট। 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি এবং ফুল নোটস যদি চান তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন। সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সেগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা, তো প্রশ্ন 2018 সালে যেগুলো এসেছিল যে শিখন কাকে বলে, তো আনসার হচ্ছে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের যে প্রক্রিয়া তাকেই বলা হয় শিখন। 2 নম্বর, থর্নডাইক তার শিখন তত্ত্বে কয়টি মুখ্য সূত্রের কথা বলেছেন এবং কি কি? তো সেটা হচ্ছে 2টি সূত্রের কথা, 3টি মুখ্য সূত্র ছিল এবং 5টি ছিল গৌণ সূত্র। 3টি মুখ্য সূত্র হচ্ছে প্রস্তুতি সূত্র, অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্র। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অপারেন্ট অনুবর্তনের 2টি বৈশিষ্ট্য লিখো। তো অপারেন্ট অনুবর্তনের 2টি বৈশিষ্ট্য হলো একটি নিয়ন্ত্রিত পরিবেশে এই প্রক্রিয়াটি করতে হবে, আর হচ্ছে প্রাণীর আচরণ গঠনই হলো সক্রিয় অনুবর্তনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে প্রশ্ন হচ্ছে স্কিমা বলতে কি বুঝো? সেটা হচ্ছে স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। পরমুহূর্তে শিশু যখন নতুন তথ্য আয়ত্ত করে তার স্কিমা সম্প্রসারিত হতে থাকে। তারপর বাইগাটস্কির মতে বৌদ্ধিক বিকাশের ভিত্তি 2টি কী কী? তো সেগুলো হচ্ছে ZPD এবং MKO। ZPD এর প্রণাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং MKO এর প্রণাম হচ্ছে মোর নলেজেবল আদার্স। পরের প্রশ্ন হচ্ছে খেলা বলতে কি বুঝো? তো সেটা হচ্ছে ফলের কথা চিন্তা না করে যে কাজগুলি আমাদের আনন্দ দেয় এবং যা আমরা স্বাধীন এবং স্বতঃস্ফূর্তভাবে করি তাই হলো খেলা। পরের প্রশ্ন 2 ধরনের খেলার নাম এবং উদাহরণ দাও। একটা হচ্ছে দলগত খেলা, একটা হচ্ছে ঘরের মধ্যে খেলা। তো দলগত খেলার মধ্যে যেমন হচ্ছে বেসবল, ফুটবল, বাস্কেটবল ইত্যাদি, আর ঘরের মধ্যে খেলা যেমন দাবা, ক্যারাম, পাজল ইত্যাদি। পরের প্রশ্ন হচ্ছে বাবলিং কাকে বলে? উত্তর হচ্ছে প্রায় 4 মাস বয়সে শিশু আধো আধো শব্দ উচ্চারণ করে একেই বাবলিং বলে। এই অবস্থা প্রায় 1 বছর থাকে। এই বাবলিং বাইরের কোনো শব্দের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বাবলিং এর কারণ সম্ভবত জৈবিক পরিণমন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দোভাষী শিশু কাদের বলা হয় বা দ্বিভাষী শিশু কাদের বলা হয়? তো উত্তর হচ্ছে যে সমস্ত শিশু মাতৃভাষা ছাড়া অন্য একটি ভাষায় কথা বলতে, লিখতে, বুঝতে এবং প্রতিক্রিয়া করতে পারে তাদের দোভাষী বা দ্বিভাষী শিশু বলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শেপিং কাকে বলে? উত্তর হচ্ছে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হয়ে প্রাণী যে জটিল প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে মনোবিদ স্কিনার শেপিং বা আচরণের রূপদান বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে রিইনফোর্সমেন্ট কাকে বলে? তো রিইনফোর্সমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি আচরণকে তাৎক্ষণিক ফলাফল দ্বারা শক্তিশালী করা হয়, যা নির্ভরযোগ্যভাবে তার ঘটনাকে অনুসরণ করে। যখন একটি আচরণকে শক্তিশালী করা হয় ভবিষ্যতে এটি আবার ঘটার সম্ভাবনা বেশি থাকে। পরের প্রশ্ন নৈতিক বিকাশের শর্ত কয়টি এবং কি কি? তো নৈতিক বিকাশের শর্ত 3টি: জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। পরের প্রশ্ন নৈতিক বিকাশের পর্যায়গুলি কি কি? তো নৈতিক বিকাশের সেটা কোহলবার্গের নৈতিক বিকাশের 3টি পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ, প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ এবং উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ। পরের প্রশ্ন যেটা নৈতিক শিক্ষার বৈশিষ্ট্য কী কী? নৈতিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ভালো মন্দ, আত্মবোধ, শ্রদ্ধা ইত্যাদি সদ্গুণের উদ্ভাবন ঘটে। আর হচ্ছে নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আইনসঙ্গত সমাজ সমর্থিত আচরণ কর্তব্য বলে মনে করে। বাস 2 মার্কের জন্য এই ছিল। আর 5 মার্ক এবং 10 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি আপনারা যখন ফুল নোটস কালেক্ট করবেন সেখানে পেয়ে যাবেন সবগুলো প্রশ্নের উত্তর। আমরা শুধুমাত্র 1 এবং 2 মার্কের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। এবং ডিএলএডের ক্ষেত্রে কী হয়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে সেগুলো যদি শিখে নেওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকেই
ভালো নম্বর কমন পড়ে এবং সেগুলো দিয়ে কিন্তু পাস করা যায়, শুধু পাস না ভালোভাবে পাস করা যায়। তো আমরা চলে এসেছি 2019 সালে। 2019 সালে যেগুলো 2018 সালে এসেছিলো যেগুলো রিপিট করা হয়েছে সেখানে আমরা আলোচনা করব না। 2019-এর নতুন যেগুলো প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা দেখছি। প্রশ্ন ছিল রেসপন্ডেন্ট বলতে কী বোঝায়। তো সেটা হচ্ছে যে সমস্ত আচরণের উদ্দীপক পরিস্থিতির সম্পর্কে আমাদের ধারণা আছে বা যে সমস্ত আচরণকে আমরা নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের সংজ্ঞা সংযুক্ত করতে পারি সেগুলিকে স্কিনার বলেছেন রেসপন্ডেন্ট। পরের প্রশ্ন হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বুঝো। তো অন্তর্দৃষ্টিমূলক শিখন মানে হচ্ছে নিজের চেষ্টায় নিজে শেখা, সেটাই হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। তো সংজ্ঞাটা হচ্ছে এই যে অন্তর্দৃষ্টিমূলক শিখন গেস্টাল্টবাদীদের মধ্যে প্রাণী যখন কোনো বিষয়ে বুঝতে চায় তখন সেটিকে ছোট ছোট একক হিসেবে না দেখে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে সমস্যামূলক পরিস্থিতি সমাধানের জন্য এর ফলে হঠাৎ করে যে প্রত্যক্ষণ হয় তাকে অন্তর্দৃষ্টি এবং তার ফলে যে শিখন হয় তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলা হয়। অর্থাৎ যখন কোনো একটা ঘটনা মানুষ আয়ত্ত করতে চায় বা কোনো প্রাণী আয়ত্ত করতে চায় তখন সেটাকে ছোট ছোট ইউনিটে বা ছোট ছোট এককে বিভাজন না করে সামগ্রিক ব্যাপারটা সে বুঝতে চায় এবং তার ফলে যে শিখন হয় সেটাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলা হচ্ছে মূলত। তারপর পরের প্রশ্ন হচ্ছে অপানুবর্তন কি। তো অনুবর্তন প্রক্রিয়া লোপ পাওয়া অর্থাৎ অনভ্যাসী বিদ্যা হ্রাস পায় বলে একটা কথা আছে, সেটাই অপানুবর্তন। তো উত্তরটা হচ্ছে অপানুবর্তন কি। উত্তর হচ্ছে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপককে ব্যবহার করলে বা দীর্ঘদিন স্বাভাবিক উদ্দীপক ব্যবহার না করলে প্রাণীর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে যদি এরকম অবস্থা সৃষ্টি হয় তখন তাকে বলে অপানুবর্তন, অর্থাৎ অনুবর্তন প্রক্রিয়া লোপ পায়, সেটাই অপানুবর্তন। নির্মিতিবাদ মানে হচ্ছে নিজের চেষ্টায় নিজে শিখে নেওয়া। তো এখানে যেটা উত্তর দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষার্থীরা নিজের বিচার বুদ্ধি এবং মনের উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্পর্কে যেসব বিষয় জানতে পারে তাই হলো নির্মিতিবাদ। বাস এতটুকু দিলেই হয়ে যাচ্ছে। তারপরে সেটা বিশ্লেষণ করা আছে, চাইলে সেটাও লিখতে পারেন। পরের প্রশ্ন হচ্ছে ভিকারিয়াস লার্নিং কি। তো ভিকারিয়াস লার্নিং হলো পর্যবেক্ষণমূলক শিক্ষা। এই ধরনের শিক্ষার মধ্যে যে কোনো ধরনের শিক্ষা জড়িত থাকতে পারে যা পরোক্ষভাবে পর্যবেক্ষণের মাধ্যমে শেখা হয়। তো কিছু কিছু কাজ যেটা আমরা হাতে কলমে না শিখে দেখে দেখেও শিখে নিতে পারি বা প্রথাগত কোনো জ্ঞান না থাকলেও সেগুলো আমরা আয়ত্ত করে নিতে পারি। তো সেগুলি হচ্ছে ভিকেরিয়াস লার্নিং, অর্থাৎ পর্যবেক্ষণের মাধ্যমে যেগুলো মানুষ বা যে কোনো প্রাণী শিখে নেয় সেটাই হচ্ছে ভিকেরিয়াস লার্নিং। এবং শিশুরা কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখে ফেলে। নেক্সট হচ্ছে মরফিম কি। প্রত্যেক ভাষারই অন্যতম বৈশিষ্ট্য হলো মৌলিক এবং স্বতন্ত্র ধ্বনি। এগুলি হলো ভাষার ক্ষুদ্রতম একক। এই ধ্বনি বা এককগুলি নির্দিষ্ট নিয়মে উচ্চারিত হয়ে অর্থ ব্যক্ত করে। অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একককে মরফিম বলা হয়। তারপর হচ্ছে এলএডি কি। এলএডি এর পুরো নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটি হলো মানুষের মস্তিষ্কের একটি অনুমানমূলক টুল যা শিশুদের দ্রুত ভাষা শিখতে এবং বুঝতে দেয়। এটি নোয়াম চমস্কি দ্বারা বিকশিত একটি তত্ত্ব, যিনি বিশ্বাস করতেন যে প্রতিটি শিশুর একটি ভাষা অর্জন ডিভাইস রয়েছে। তারপর হচ্ছে ভাষা এবং বাচনের মধ্যে দুটি পার্থক্য। তো এক নম্বর হচ্ছে প্রতীক রূপে ব্যবহৃত যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভাষা, অপরদিকে ভাষা ব্যবহারের ক্ষমতাকে বলে বাচন। 2 নম্বর নির্দিষ্ট বয়সে ভাষা বোঝার ক্ষমতা বাচন বা ভাষা ব্যবহারের ক্ষমতা থেকে অধিক হয়, অর্থাৎ বাচনের ক্ষমতা ভাষা ব্যবহারের ক্ষমতা থেকে অধিক হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে সংক্ষেপে খেলার যে কোনো দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো খেলার বৈশিষ্ট্য যেমন 1 নম্বর হচ্ছে খেলা শিশুর সহজাত প্রবণতা। বিশ্বের সমস্ত দেশের ছেলেমেয়েরাই খেলা করতে পছন্দ করে, এমনকি জন্তু জানোয়ারের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায়। এজন্যই বলা হয় খেলা একটি সার্বজনীন আচরণ। 2 নম্বর খেলা এক প্রকার স্বাধীন আচরণ। শিশু স্বাধীনভাবে খেলা করে, কোনো বাধা এলে সে বিরক্ত হয়।
পরের প্রশ্ন হচ্ছে সর্বপ্রাণবাদ কি? সেটার উত্তর হচ্ছে সর্বপ্রাণবাদ হলো সব বস্তুকেই সজীব বলে মনে করা। শিশুদের এই বৈশিষ্ট্য দেখা যায়। তারা এমন অনেক বস্তুকে সজীব এবং সচেতন বলে মনে করে বড়দের নিকট যেগুলি বা সেগুলি জড় বস্তু। তো সর্বপ্রাণবাদ ছোট শিশুদের ক্ষেত্রে হয়, সেটা সব কিছুতে তারা প্রাণ বলে মনে করে, সব কিছুকে সজীব বলে মনে করে শিশুরা, অর্থাৎ সব কিছুর মধ্যে তারা প্রাণ দেখতে পায়, অনুমান করে। সেজন্যই দেখবেন যে শিশুরা কার্টুন পছন্দ করে এবং শিশুদের জন্য এই কার্টুন মূলত তৈরি করা হয়। কারণ শিশুরা যে কার্টুন দেখে দেখবেন যে সেখানে চেয়ার যেগুলো বা চেয়ার টেবিল ফার্নিচার যেগুলো সেগুলোও কথা বলছে, গাছের আমটাও কথা বলছে, গাড়িটাও কথা বলছে। তো সেটা হচ্ছে সর্বপ্রাণবাদ। সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু শিশুদেরকে এগুলো দেখানো হয়। শিশুরা সব কিছুতে প্রাণ খুঁজে এবং সব কিছুতে প্রাণ সে কার্টুনের মধ্যে পেয়ে যায়। নেক্সট হচ্ছে ভারাবন্ধন বলতে কি বুঝো? ভারাবন্ধন বা সেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। তো কোনো কাজ শিক্ষার্থী নিজে না করতে পারলে তখন তাকে মনে করিয়ে বা সংকেত দিয়ে ওই কাজটাকে সঠিকভাবে করার জন্য সাহায্য করা হয়। এই প্রক্রিয়াটি হলো ভারাবন্ধন বা স্ক্যাফোল্ডিং। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কাউকে সাহায্য করা হলে তাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং বা ভারাবন্ধন। এবং শিক্ষার ক্ষেত্রে কে সাহায্য করতে পারবেন? যাকে শেখাচ্ছেন তার থেকে বেশি জানেন যিনি, উনি সাহায্য করতে পারবেন। এবং যে বেশি জানেন ওই বিষয়টা তাকে বলা হচ্ছে মোর নলেজেবল আদার্স বা MKO। MKO স্ক্যাফোল্ডিং করেন। স্ক্যাফোল্ডিং মানে সাহায্য করাটা, আর যিনি সাহায্য করছেন ওনাকে বলা হচ্ছে MKO। তারপর রয়েছে 5 মার্কের এবং 10 মার্কের প্রশ্ন, সেগুলো আপনারা ফুল নোটসের মধ্যে পেয়ে যাবেন। নোটসগুলো কালেক্ট করতে পারেন, আমাদের অনলাইন স্টোর রয়েছে, প্রিমিয়াম নোটস কালেকশন রয়েছে, তাছাড়াও সর্বোপরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সেগুলো কালেক্ট করে নিতে পারেন। তো 2020 সালে যেগুলো এসেছিল অনেকগুলো রিপিটেড কোয়েশ্চেন ছিল, যেমন অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, সেটা 2019-এও এসেছে, 2020-এও এসেছে। তারপর হচ্ছে নৈতিক বিকাশ বলতে কি বুঝো? সেটার উত্তর হচ্ছে নৈতিক বিকাশ হলো এক ধরনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার সাহায্যে শিশুদের মধ্যে সামাজিক আচার, নিয়ম এবং আইনের ভিত্তিতে সমাজের প্রতি সঠিক মনোভাব ও আচরণ গড়ে তোলা হয়। সবিস্তারে বলতে গেলে নৈতিক বিকাশ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের মধ্যে ঠিক ও ভুল, সঠিক এবং অনুচিত বিষয়গুলো সম্পর্কে প্রগতিশীল ধারণা তৈরি করা হয়। বাবলিং কি, রিইনফোর্সমেন্ট বলতে কি বুঝো? সেগুলো কিন্তু রিপিটেড কোয়েশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে ফল লাভের সূত্র বলতে কি বুঝো? থর্নডাইকের মতে উদ্দীপক এবং তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তির কাছে তৃপ্তিদায়ক হয় তাহলে শিখন শক্তিশালী এবং স্থায়ী হবে। অপরপক্ষে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তির কাছে বিরক্তিকর হয় তাহলে শিখন দুর্বল হবে এবং একসময় সম্পূর্ণ ভুলে যাবে। স্কিমা কি? স্কিমাটাও কিন্তু প্রথমে ছিল। শেপিং কি? সেটাও ছিল। খেলাকে শিশুর বিকাশে সহায়ক বলা হয় কেন? সেটার উত্তর হচ্ছে খেলা শিশুর বিভিন্ন ধরনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলার মাধ্যমে শারীরিক, সামাজিক, প্রাক্ষবিক, ভাষা অর্থাৎ শিশুর সার্বিক বিকাশ ঘটে। তারপর হচ্ছে বিনা অংশগ্রহণে খেলা কি? আনঅকুপাইড প্লে সেটা কি? যখন শিশুরা তাদের পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে বা এলোমেলো নড়াচড়া করে সেগুলোর কোনো উদ্দেশ্য আছে বলে মনে করা হয় না। এটি আসলে অব্যক্ত খেলা বা বিনা অংশগ্রহণে খেলা। সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম কি? তো সামাজিক গঠনবাদ বা নির্মিতিবাদ হলো জ্ঞানের একটি সমাজতাত্ত্বিক তত্ত্ব যা অনুসারে মানুষের বিকাশ সামাজিকভাবে অবস্থিত এবং জ্ঞান অন্যদের সাথে মিথস্ক্রিয়া দ্বারা নির্মিত হয়। কাদের দোভাষী শিশু বলা হবে সেটাও আমরা অলরেডি দেখে নিয়েছি। তারপর বলা হচ্ছে সংক্ষেপে শিক্ষার নীতিগুলি, সেগুলো কিন্তু 5 মার্কের প্রশ্ন। সেগুলো আজকে আমাদের আলোচনার বিষয় নয়, ফুল নোটসে সেগুলো পেয়ে যাবেন। পরে যেগুলো রয়েছে 2021 সালে যে শিখনের অন্তর্দৃষ্টি মানে কি সেটা আগে আলোচনা করা হয়েছে। পরে হচ্ছে নৈকট্য বিকাশের সীমা বা এলাকা, যেটাকে ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হচ্ছে, সেটাকে।
তো নৈকট্য বিকাশের সীমা বলতে বোঝায় কোনো একটি পরিস্থিতিতে একটি শিশু কতটা কাজ নিজে করতে পারে আর কতটা কাজ সে অন্য কারো সাহায্য নিয়ে করতে পারে তার মধ্যবর্তী ক্ষেত্র। আর নিজে থেকে কতটুকু পারলো এবং অন্য একজন তাকে কতটুকু সাহায্য করলো, সেটার যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে ZPD। শিশুর সামাজিক বিকাশে খেলার দুটি গুরুত্ব লিখো। তো খেলার গুরুত্ব সবারই জানা আছে। খেলা শিশুর সামাজিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহপাঠীদের সঙ্গে খেলার মাধ্যমে শিশুদের দেওয়া নেওয়া, সহানুভূতি, সহমর্মিতা, অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া, সমবেতভাবে কাজ করার মানসিকতা, গণতান্ত্রিক মানসিকতা, সুস্থ মানসিকতা ইত্যাদির বিকাশ ঘটে। এর ফলে শিশু বড় হয়ে একজন সক্রিয় এবং চেতনাসম্পন্ন নাগরিক হিসেবে সমাজে সক্রিয় অংশগ্রহণ করতে সক্ষম হয়। বহুভাষী শ্রেণীকক্ষের দুইটি বৈশিষ্ট্য, সেটা পারবেন। তারপর হচ্ছে নৈতিক শিক্ষা বলতে কি বুঝো, সেটাও আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে সেমেন্টিক্স বা শব্দার্থ বিজ্ঞান বলতে কি বুঝো। তো ভাষা বিজ্ঞানের যে শাখায় শব্দের অন্তর্গত পরিবর্তনের কারণ এবং সূত্র সম্পর্কিত রহস্যকে উন্মোচন করার চেষ্টা করা হয় তাকে বলা হয় শব্দতত্ত্ব বা শব্দার্থ বিজ্ঞান। সহযোজন বা অ্যাকোমোডেশন কি? সহযোজন হলো নতুন তত্ত্ব, চিন্তা, ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে সংযুক্ত করা। পরিবেশের নতুন তত্ত্ব, চিন্তা, বিষয় ইত্যাদি যদি বর্তমান স্কিমার পক্ষে সরাসরি গ্রহণ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে উক্ত তত্ত্ব, চিন্তা, বিষয় ইত্যাদিকে প্রয়োজন মতো পরিবর্তন বা বিন্যস্ত করে স্কিমা গঠনের মধ্যে সংযুক্ত করা হয় বা স্কিমার মধ্যে সংযুক্ত করা হয়, তাকে সহযোজন বলা হচ্ছে। শিক্ষণের যে কোনো দুটি উদ্দেশ্য, শিক্ষণের অনেক উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে দেখুন যে একটা হচ্ছে শিক্ষণের উদ্দেশ্য হলো আচরণের বাঞ্ছিত পরিবর্তন। 2 নম্বর হচ্ছে শিক্ষণ উদ্দেশ্যগুলি রূপায়িতকরণ, বাস সেগুলি শিক্ষণের উদ্দেশ্য। ভাষার বিকাশ বলতে কি বুঝো? তো ভাষার বিকাশ বলতে বোঝায় কোনো ভাষা আয়ত্ত করা এবং ওই ভাষাকে নির্ভুলভাবে প্রয়োগ করতে পারা। তো হচ্ছে MKO কি, সেটা অলরেডি জেনে নিয়েছেন। কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে শিক্ষার্থীর তুলনায় যার জ্ঞান অধিক তাকে MKO বা অধিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি বলা হয়। বাকিগুলো হচ্ছে 5 মার্কের কালেকশন এবং 10 মার্কের কালেকশন। নেক্সট 2022 সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি, অনেকগুলো রিপিটেড ছিল। আজ রিইনফোর্সমেন্ট বা খেলার দুটি কার্যকারিতা, শিক্ষণের অন্তর্দৃষ্টি তত্ত্ব। নতুন যেটা ছিল সেটা হচ্ছে থর্নডাইকের শিক্ষণের প্রস্তুতির সূত্র লেখা। সেটা হচ্ছে থর্নডাইক তার প্রস্তুতির সূত্রটিতে বলেছেন যে যখন শিক্ষার্থী উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রস্তুত থাকেন তখন তাকে সংযোগ ঘটাতে দিলে আনন্দ বোধ করবে আর না দিলে বিরক্তি বোধ করবে। আবার যখন প্রস্তুত না থাকে তখন সংযোগ ঘটাতে দিলে বিরক্তি বোধ করবে। অর্থাৎ সেখান থেকে কিন্তু এঙ্গেজমেন্টের ব্যাপারটা এসছে, যে প্রথমে ক্লাসে গিয়েই পড়াশোনা শুরু করে দিলে হবে না, স্টুডেন্টকে এঙ্গেজ করতে হবে, তারপর ধীরে ধীরে টপিকের দিকে যেতে হবে। কারণ শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে শিক্ষা গ্রহণের জন্য, না হলে লাভ হবে না। নেক্সট, কোহলবার্গের সবচেয়ে বিখ্যাত দ্বন্দ্বটি কি? তো কোহলবার্গের সবচেয়ে বিখ্যাত দ্বন্দ্বটি হলো উত্তর প্রথাগত পর্যায়ের 6ষ্ঠ স্তরে যে দ্বন্দ্ব সেটা। তারপর যে প্রশ্নগুলো ছিল 2 মার্কের জন্য বাবলিং, দ্বিভাষী শিশু, শেপিং, খেলাধুলার ক্রমবিকাশ সহায়ক বলা হয় কেন, এগুলো কিন্তু অলরেডি এসে গেছে পরীক্ষায়। তারপর নতুন যেটা ছিল সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার কি? সার্বজনীন ব্যাকরণ ভাষা বিজ্ঞানের একটি তত্ত্ব। নম চমস্কি এই তত্ত্বটি দিয়েছিলেন। সার্বজনীন ব্যাকরণ অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তেই মানুষ বসবাস করুক না কেন প্রত্যেকটি ভাষার ব্যাকরণ একই, ভাষার গঠনের বা বাক্য গঠনের নিয়ম একই। তারপর হচ্ছে সামাজিক নির্মিতিবাদ বলতে কি বুঝো, সেটাও কিন্তু আগে ছিল। বাস এই ছিল আজকের আয়োজন। 2 মার্কের প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। 1 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আলাদাভাবে অন্য একটা ভিডিওতে দেখে নেব। আর এই সমস্ত নোট কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারেন, শুধু এই সাবজেক্ট না, ডিএলএড পার্ট 1 এবং পার্ট 2 এর সবগুলো সাবজেক্টের রেডিমেড নোট আপনি চাইলে কালেক্ট করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন।
আজকে এখানেই রাখছি, পরবর্তীতে অবশ্যই আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMD টিউটোরিয়াল। থ্যাংক ইউ।